নমস্কার। আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রিন্স মণ্ডল। দর্শক, আজ নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমার এই পর্বের প্রতিবেদনে থাকবে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। এই বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবেদন থাকবে, সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন, এ প্রত্যাশা আপনাদের কাছে রইল। যে কথা বলছিলাম, পশ্চিমবঙ্গের 26 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে। এত বড় একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমার কথা নয়, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, রাজনৈতিক দলগুলোর চরিত্র নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্য থেকেই এমনই কথা উঠে আসছে সূত্র মারফত আমরা যে খবরগুলো পেয়েছি। এখন বিষয় হচ্ছে কোন কোন কারণে তাহলে বিজেপি প্রধান বিরোধী দল এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে থাকা যে বিজেপি, তারা কেন কোন কোন কারণে তৃতীয় শক্তিতে বা ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হতে চলেছে, এর নির্দিষ্ট কারণগুলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমি। আসুন এই বিষয় নিয়ে আলোচনা করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন 2011 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয় এবং সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস তার বেশ কয়েকটি সহযোগী দল নিয়ে। সেই সময় বিজেপিও কিন্তু তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছিল বলেই শোনা যায়। আরও যে সহযোগী দলগুলো ছিল, এই মুহূর্তে কোনো সহযোগী দল হিসেবে তৃণমূলের সঙ্গে আর নেই। তারা একাই হচ্ছে সরকার পরিচালনা করছে। পরিচালনা কথাটা বলবো না, সরকার, তারা পশ্চিমবঙ্গ শাসন করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ ভেবেছিল যে বামফ্রন্ট আমলে মানুষ যে অবস্থায় ছিল তার থেকে আরও ভালো অবস্থায় মানুষ থাকতে পারবে। সেই কারণেই কিন্তু তৃণমূলকে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর মানুষ ধীরে ধীরে আশাহত হতে লাগলো। যে অবস্থায় ছিল বামফ্রন্ট আমলে তার থেকে আরও নিম্নগামী হতে লাগলো। মানুষের হচ্ছে দৈনন্দিন জীবনের চলাফেরার বিষয়গুলো, মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক দাবিগুলো, সেগুলো অপূর্ণ হতে থাকলো। এখন তৃণমূল সরকারের পর থেকে ধীরে ধীরে, সরকারের উপর থেকে ধীরে ধীরে মানুষের আশা, ভরসা, বিশ্বাস কমতে শুরু করেছে। এখন এর তো নির্দিষ্ট কারণ আছে, আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেকটি রাজ্যবাসী আমরা জানি যে সরকারে আসার পর তৃণমূল কংগ্রেস বা শাসক দল একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে। শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, ছোট বড় নেতারা এই বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা অভিযুক্ত হয়েছে। আপনারা জানেন একাধিক মন্ত্রী, নেতা ইতিমধ্যে জেলের মধ্যেও রয়েছেন। বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। যার ফলে মানুষ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন দেখুন, সেই সারদা থেকে শুরু করে আজকের আরজি কর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাজ্যের বিশেষ করে গরিব মানুষ শোষিত, বঞ্চিত হয়েছে। কিভাবে শোষিত, বঞ্চিত আপনারা ভালো জানেন। সারদায় মানুষ শোষিত হয়েছে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতিতে মানুষ বঞ্চিত হয়েছেন। নিয়োগ দুর্নীতিতে তো দুভাবে বঞ্চিত হয়েছেন। আমাদের ঘরের সন্তানরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন অযোগ্য লোকরা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হওয়ার ফলে, এবং বেকার, লক্ষ লক্ষ বেকার চাকরি পায়নি, বঞ্চিত হয়েছেন মানুষ। খাদ্য দুর্নীতি, রেশন দুর্নীতিতে গরিব মানুষগুলো বঞ্চিত হয়েছেন ভীষণভাবে। এই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে, এবং শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও জেলেই রয়েছেন। আপনারা জানেন এই যে এরপরে শিক্ষা দুর্নীতির পরেই ঢুকে পড়ে স্বাস্থ্য দুর্নীতি, আরজি কর কাণ্ড। এই স্বাস্থ্য দুর্নীতি নিয়ে এখানেও একটা বড় অংশের গরিব মানুষ কিন্তু তারা নির্ভর করে থাকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে। সেখান থেকেও মানুষ বঞ্চিত, শোষিত, নিপীড়িত। তারপরে তো আছে ট্যাব দুর্নীতি, ছোটখাটো দুর্নীতি বহু আছে, সে বিষয়ে আমি যাব না। কিন্তু এই প্রত্যেকটা দুর্নীতির অভিযোগের তীর কিন্তু বিদ্ধ করেছে শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষ আশাহত হয়েছে, শাসকের প্রতি আশাহত, বিশ্বাসভঙ্গ, আস্থা হারিয়েছে মানুষ। যখন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, সেই সময় কিন্তু রাজ্যের মানুষ একটি অবলম্বন চেয়েছিল, অবলম্বন খুঁজছিল। বামপন্থীরা দেখেছে
রাজ্যের মানুষ দেখেছে বামপন্থীরা একটু দুর্বল এই মুহূর্তে, যার ফলে তাদেরকে অতটা ভরসা করতে পারছিল না। সেই সময় পশ্চিমবঙ্গের বুকে উঠে এলো বিজেপি। মানুষ তখন বিজেপিকে, যে গরম গরম বক্তব্য শুনে বিজেপিকে ভরসা করলো, ভরসা করে বিজেপিকে কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসাবে তুলে নিয়ে এলো রাজ্যের মানুষ। ভরসা করলো, বিশ্বাস করলো, আস্থা রাখলো তাদের প্রতি। একটা সময় বিজেপি বেশ কিছু বিধায়ক সংখ্যা বাড়িয়ে নিল, 70-এর কোঠায় চলে গেল। তাদের সাংসদ সংখ্যা হচ্ছে 18-তে চলে গেল। সেই সংখ্যা, বিধায়কের সংখ্যা কমেছে ব্যাপকভাবে, সাংসদও তাদের 6 জন কমে গেছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার হচ্ছে, বিজেপি কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আস্থা, ভরসা, বিশ্বাস হারিয়েছে। এখন কেন হারালো? ভরসা কেন হারায় মানুষ? দেখুন, আপনি যদি আমাকে অবলম্বন করে আমাকে আমার প্রতি আস্থা রাখেন, আমাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসে যদি আমি আঘাত করি, সেই বিশ্বাসটাকে যদি আমি মর্যাদা না দিই, আশা ভঙ্গ করি, তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন ধীরে ধীরে। সেই জায়গাটাই হয়েছে। কোথায় কোথায় আস্থা ভঙ্গ হয়েছে আপনি খেয়াল করবেন একটু। আমি অল্প কথার মধ্যে সারার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখুন, এই যে দুর্নীতির কথা বলছিলাম, এই দুর্নীতির প্রত্যেকটার কিন্তু তদন্তের ভার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রয়েছে। এই দুর্নীতি দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, একটা সিবিআই আর একটা হচ্ছে ইডি। সিবিআই রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর নেতৃত্বাধীন সিবিআই, প্রধানমন্ত্রীর দপ্তর হচ্ছে এর নিয়ন্ত্রণ করে, এবং ইডি যেহেতু আর্থিক তছরূপের বিষয়, সেহেতু একে নিয়ন্ত্রণ করে অর্থমন্ত্রক। অর্থাৎ দুটোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে। এই দুটো দপ্তর তদন্ত করছিল একের পর এক। আপনারা জানেন, সেই তদন্ত করতে করতে একটা জায়গায় এসে এই অভিযোগও উঠেছে, সেটা হচ্ছে এই তদন্তটা খানিকটা স্লথ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই। আমরা দেখেছিলাম সেই সারদার তদন্ত সিবিআই করছিল, সেখান থেকে সারদা থেকেও জামিন পেয়েছেন মন্ত্রী, হচ্ছে নেতারা জামিন পেয়েছেন। জামিন পেয়ে আজকে তারা আবার সাবলীলভাবে রাজনীতিতে ঘোরাফেরা করছেন, এবং তারা আবার সেই জনগণ শোষিত হলো যে সারদা কাণ্ডের ফলে, সেই জামিন পেয়ে আবার সেই জনগণের জন্যই তারা কথা বলছেন। এখানে মানুষ কিন্তু আশাহত হয়েছে। সিবিআই তদন্তের প্রতি মানুষ খানিকটা হতাশ এই বিষয় নিয়ে। এখনো পর্যন্ত জানা যায়নি, আমরা অন্তত জানি না সারদা তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে। রাজ্যের মানুষের কাছে একটা ধোঁয়াশা রয়েছে। একের পর আমরা যদি দেখি, হচ্ছে এই শিক্ষা দুর্নীতি এবং এই খাদ্য দুর্নীতি, এতেও কিন্তু সেই যারা অভিযুক্ত তারা কিন্তু একের পর এক জামিন পেয়ে যাচ্ছেন। আপনারা জানেন, সম্প্রতি কিছুদিন আগে হচ্ছে গরু পাচার, কয়লা পাচার, এইসব মামলায় অভিযুক্ত হয়ে জেল খেটেছিলেন প্রায় 2 বছর অনুব্রত মণ্ডল। তিনিও কিন্তু জামিন পেয়েছেন। শোনা যায় তিনি যে বাংলায় জবানবন্দি দিয়েছিলেন, সেই জবানবন্দি ইংরেজিতে তর্জমা করলে নাকি তার অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জন্য তাতে ইংরেজি থেকে তর্জমা করা যায়নি। সেই কারণেই নাকি অনুব্রত মণ্ডলকে আদালত জামিন দিতে বাধ্য হয়েছেন। সিবিআই সঠিকভাবে কাজ করতে পারে না বলেই অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এটা অভিযোগ। শিক্ষা দুর্নীতির ক্ষেত্রেও দেখবেন একের পর এক কিন্তু জামিন পেয়ে যাচ্ছেন। সম্প্রতি জামিন পেয়ে গেছে হচ্ছে আর একজন অভিযুক্ত, যার ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতাও কিন্তু জামিন পেয়ে গেছেন। অপাজুটির যে অর্পিতা, শোনা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করছেন। আগামী দিনে হয়তো একথা উঠে আসছে রাজনৈতিক মহলে যে আগামী দিনে হয়তো পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে যেতে পারেন। জামিন পেয়ে যেতে পারেন খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, এখন হচ্ছে জেলের মধ্যে রয়েছেন, তিনিও হয়তো জামিন পেয়ে যেতে পারেন। এসব বিষয় নিয়ে উঠছে। আর শিক্ষা দুর্নীতিতে একাধিক ব্যক্তি তো জামিন পেয়েও গেছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু এই তদন্তের প্রতি, এই কেন্দ্রীয় দুটি তদন্তকারী সংস্থার প্রতি মানুষ আশাহত হয়েছে। আর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি যেহেতু মানুষ আশাহত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রীয় দুটো তদন্তকারী সংস্থা, প্রথমে বললাম কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন। কেন্দ্রীয় সরকার সিবিআইকে নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীর দপ্তর, আর হচ্ছে ইডিকে নিয়ন্ত্রণ করে অর্থমন্ত্রীর দপ্তর। এবং এই সরকারের দুটো প্রধান মুখ, এই সরকারের প্রধান মুখ হচ্ছে একজন নরেন্দ্র মোদী, বিজেপি সরকারের কেন্দ্রের প্রধান মুখের মধ্যে দুজন, একজন নরেন্দ্র মোদী আর একজন হচ্ছে অমিত শাহ। আপনি দেখবেন, একটু খেয়াল করবেন, আমাদের সোশ্যাল মাধ্যমে কিছু হচ্ছে আমাদের ইউটিউবার যারা আমরা আছি,
আমরা এমন এমন কথা আমরা কিছু প্রকাশ্যে আমরা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, দেখা যায় কোনো দুর্নীতি বিরুদ্ধে তদন্তের ভার যদি সিবিআইকে বা ইডিকে দেওয়া যায়, তখন আমাদের কিছু কিছু ইউটিউবার মানে এমন ভাসিয়ে দেয়, এই সিবিআই চলে এলো, এই ইডি চলে এলো, এবার বড় মাথার হাতে হাত করা পড়বে, বড় মাথা গারদে চলে যাবে। বড় মাথা অবধি সে যেতে আর পারে না। সে আমরা গরু পাচারেও দেখেছি, একটা জায়গায় গিয়ে থমকে গেছে, আর তদন্ত উপরে উঠতে পারছে না, এরকম একটা গোছের আমরা লক্ষ্য করতে পারছি, রাজ্যের মানুষ লক্ষ্য করছে, রাজনৈতিক মহল এটাকে বলার চেষ্টা করছে। এবং আমরা যে শিক্ষা দুর্নীতি দেখলাম, নিয়োগ দুর্নীতি দেখলাম, খাদ্য দুর্নীতি দেখলাম, এই একটা জায়গায় গিয়ে ঠিক যেন থমকে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, গতি যেন স্লথ হয়ে যাচ্ছে। এরকম জায়গায় দাঁড়িয়ে এই কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা আটকে যাচ্ছে, মানুষ আশাহত হচ্ছে। সর্বশেষ যে আরজি করের ঘটনায় তারও তদন্তভার এই মুহূর্তে সিবিআই এর হাতে। আপনারা জানেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে, তারপরে আর সিবিআই এতটুকু এগোতে পেরেছে কিনা এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, প্রশ্নচিহ্ন রয়েছে। সিবিআই কিন্তু সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি। এবং তথ্য প্রমাণ লোপাটের বিষয়ে সেই সিবিআই ওই গ্রেপ্তার করেছিল একজন টালাসানার ওসিকে, তারপরে আর উপরে উঠতে পারেনি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, ঠিক কথাই। শোনা যাচ্ছে সন্দীপ ঘোষ নাকি বিভিন্ন সময় জামিনের আবেদন করছেন, একটা সময় তিনিও জামিন পেয়ে যেতে পারেন হয়তো। তা মানুষ শোষিত বঞ্চিত হয়েছে এইসব কারণে। সেখান থেকে তদন্ত প্রক্রিয়া আজকে সিবিআই সেই সঞ্জয়, যে কথা বলছিলাম, সেই সঞ্জয়ের নামে চার্জ গঠন করে তার নামে শুনানি চলছে, আর এখনো পর্যন্ত এগোতে পেরেছে কিনা সে বিষয়ে যথেষ্ট ধোঁয়াশার কারণেই কিন্তু মানুষ বিজেপির প্রতি আশাভঙ্গ হচ্ছে, বিজেপির প্রতি আশাহত হচ্ছে। যার ফলেই কিন্তু মানুষ আস্তে আস্তে যেভাবে তৃণমূলের প্রতি হচ্ছে আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে, আশাহত হচ্ছে, বিজেপির প্রতিও কিন্তু মানুষের আশাভঙ্গ হয়েছে, আশাহত হয়েছে, ভরসা হারিয়ে ফেলেছে বিজেপির উপর থেকেও মানুষ। তারপরেও নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে তাদের মধ্যে ভাঙন দেখা দিচ্ছে, এবং এবং তাদের নিচের তলায় হচ্ছে মানুষ আর নিচের তলার কর্মীরা সাধারণ মানুষের কাছে আর যেতে পারছে না। মানুষ প্রশ্ন করছেন যে তোমরা ভোট নেবে আমাদেরকে, আমাদের ভোট নিয়ে এই যে বঞ্চনা, আমরা বঞ্চিত হচ্ছি, তার বিরুদ্ধে তোমাদের সরকার কোনো ব্যবস্থা ঠিকমতো গ্রহণ করতে পারছে না, তাহলে আমরা তোমাদের ভরসা করে কি ভুল করেছিলাম? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে সাধারণ মানুষ। এই সূত্র মারফত আমাদের কাছে আসে এই খবরগুলো। সেই কারণে, এই সমস্ত কারণে মানুষ বিজেপির উপর থেকে আস্থা ভরসা হারিয়ে ফেলেছে। সেই কারণে এই বিশেষজ্ঞরা তো বিশ্লেষণ করেন এবং এই নিয়ে গবেষণা করেন, তারা বুঝতে পারেন মানুষের মানসিকতা অনেকটাই, অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারেন। সেই কারণে তো এমন ধরনের গবেষণা থেকে উঠে আসছে বিজেপি আগামী দিনে তৃতীয় শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে দ্বিতীয় শক্তি তো একটা থাকবে, প্রথম আর তৃতীয় তো হতে পারে না, মাঝে তো দ্বিতীয় শক্তি থাকে। আপনারা জানেন বামফ্রন্টের উপর থেকে, বামপন্থীদের উপর থেকে মানুষের ভরসা হারিয়ে গিয়েছিল, যার ফলে তো বিশ্বাস করেছিল, ভরসা করেছিল বিজেপিকে। যখন বিজেপির উপর থেকে মানুষের ভরসা আবার কমতে শুরু করলো, সেই সময় বামপন্থীরা মানুষের দৈনন্দিন চাহিদা, মানুষের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে লড়াই আন্দোলন শুরু করলো। সমস্ত অংশের শোষিত নিপীড়িত মানুষকে নিয়ে লড়াই আন্দোলন শুরু করলো, এবং একটা গতিধারায় সেই লড়াইটা চলতে থাকলো। এবং যে লড়াইকে আবার বামপন্থার উপরে মানুষের বিশ্বাস অর্জন করে, বিশ্বাস রেখে আবার কিন্তু বামপন্থীদের সঙ্গে মানুষ দলে দলে হচ্ছে তাদের লড়াই আন্দোলনে সামিল হতে লাগলো। এবং কিছু কিছু ক্ষেত্রে বামপন্থীরা লড়াই আন্দোলন করে শ্রমজীবী মানুষের দাবিও আদায় করতে পারছে। অতি সম্প্রতি যদি আপনারা লক্ষ্য করেন, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে এই বামপন্থীরাই তো লড়াই করেছিল, এবং লড়াই করে দাবি আদায় করতে পেরেছে তারা। বিড়ি শ্রমিকদের মজুরি কিন্তু তারা বৃদ্ধি করাতে পেরেছে এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই মানুষের আবার আস্থা ফিরে পাচ্ছে, যে ভরসা করতে শুরু করেছে, বিশ্বাস করতে শুরু করেছে এই বামপন্থীদের। আর এই বামপন্থীরা গত লোকসভা ইলেকশনের পরে একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, একটি বৃহত্তর বাম ঐক্য গঠন করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা নিয়ে লড়াই আন্দোলন করবে, শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে লড়াই আন্দোলন করবে। এই তারা ইতিমধ্যে শুরুও করে দিয়েছেন। আপনারা জানেন বিধানসভা উপনির্বাচনে বামপন্থীরা লড়াই আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে, সিপিআইএমএল বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়েছে। ধীরে ধীরে বামপন্থীদের শক্তি আবার বৃদ্ধি পাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে
ছাব্বিশ সালে বামপন্থীরা দ্বিতীয় স্থানে উঠে আসার একটি উজ্জ্বল সম্ভাবনা কিন্তু বিশেষজ্ঞরা রাজনৈতিক বিশেষজ্ঞরা দেখতে পাচ্ছে। যদি কিনা এই বিশেষজ্ঞ যে কথাগুলো বলছেন বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষের যে আবার বিশ্বাস করতে পেরেছে এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করছে বামপন্থীদের, সেই বিশ্বাস এবং মর্যাদাকে সম্মান জানিয়ে, মানুষের আস্থাকে সম্মান জানিয়ে আগামী দিনে লড়াই আন্দোলন যদি মানুষকে নিয়ে করতে পারে এবং গ্রামগঞ্জে আরও তাদের সংগঠনকে শক্তিশালী করতে পারে, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। এটা বিশেষজ্ঞদের মত, এটা বিশ্লেষকদের মত। এই হচ্ছে আমার আজকের মূল আলোচনা। প্রতিবেদন সম্পর্কে নিশ্চিতভাবে আপনারা আপনাদের মতামত জানাবেন। মতামত জানালে উৎসাহিত হব, নতুন প্রতিবেদন করতে আমাদের সহায়তা করবে। দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।